নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চিত ভালো আছেন আমি জানি। কিন্তু আজকে আপনাদের সামনে একটা সুন্দর টপিকস নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে টেন্স। ইংরেজিতে অনেকগুলো গ্রামার আইটেমের টপিকস আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স। টেন্স মানে কাল বা সময়। আমরা কোন সময়টায় কাজ করছি সেটাকে আমরা জানব। যেমন কখনো আমরা কোনো কাজে যখন বর্তমানে কোনো কিছু করছি, এটা হচ্ছে প্রেজেন্টের সময়। তারপর অতীতের কোনো ঘটনা যদি থাকে সেটা অতীতকাল বলা হয়। ভবিষ্যতে কোনো কাজ করব, উদ্যোগ নেব, কোনো কিছু করব, এর বোঝালে তাহলে সেটা ভবিষ্যৎকালে যায়। কিন্তু অনেকগুলো গ্রামার আইটেমের মধ্যে টেন্স একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই টেন্স থেকে প্রত্যেকটা গ্রামার শেখা যায়। এই টেন্স থেকে প্রত্যেকটা গ্রামার শেখা যায়, কারণ আমরা এই টেন্সকে না শিখলে প্রত্যেকটা গ্রামার আইটেমে টাচ করা যায় না, কল্পনাও করা যায় না যে আমি গ্রামার আইটেমগুলো শিখতে পারবো। সেজন্য আমি আপনাদের সামনে সুন্দর একটা আইটেম আলোচনা করছি, সেটা হচ্ছে টেন্স। একটা আইটেম থেকে অনেকগুলো গ্রামার আইটেম আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন টেন্স থেকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, তারপরে ইন্ট্রোগেটিভ নেগেটিভ, তারপরে রাইট ফ্রম ভার্ব, ভয়েস, ন্যারেশন, ঠিক আছে? এই এই গ্রামার আইটেমগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। তাই প্রথমেই আমি তাহলে টেন্সে চলে যাই। টেন্স কাকে বলে এবং টেন্স কি? টেন্স শব্দের অর্থ কি? টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। যেমন কাল বা সময়, একটা নির্দিষ্ট সময় নির্দেশনা করা হয় যে কোন সময়টায় যে কাজটা যখনই করবা সেটা দেখা যাচ্ছে এখন বর্তমানে করছি, না অতীতকালে করেছি, বা দেখা যাচ্ছে ভবিষ্যতে করব। এইরকম তিনটা সময়কে টেন্স বোঝানো হয়েছে। তিনটা সময়, তিনটা সময়কে টেন্স বোঝানো হয়েছে। তাই টেন্স কাকে বলে? যেমন সংজ্ঞা: ক্রিয়া বা কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া বা কোনো কাজ, ক্রিয়া বা কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এবং এই টেন্স বানানটা আবার অনেক সময় অনেক শিক্ষার্থীরা টেন্স বানানটা TENC লিখে দেয়। এটা কিন্তু ভুল। তাই আমাদেরকে টেন্স বানানটা মনে রাখার নিয়ম হচ্ছে, TEN। টেন মানে কি? 10। এর সাথে একটা AC যোগ করে দেবে, তাহলে টেন্স বানানটা হয়ে গেল। সব সময় ভুল করে, প্রত্যেকটা শিক্ষার্থীরা ভুল করে যে TENC লিখে দেয় টেন্স, কিন্তু ওইটা হবে না। আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে টেন বানান লিখতে হবে প্রথমে, তারপরে এর সাথে কি করতে হবে? একটা SE যোগ করে দিতে হবে, তাহলে টেন্স বানানটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে টেন্স মানে কি হলো? কাল। সেজন্য আমরা বলবো যে সংজ্ঞায় ক্রিয়া কোনো কাজ সংগঠিত সময়কে টেন্স বলা হয়। মানে কোনো কাজ, যে কোনো কাজ কোন সময় ঘটনাটা ঘটেছে, বর্তমানে ঘটলো, না অতীতকালে ঘটেছে, না ভবিষ্যতে ঘটেছে, আমার কাজটা কি এখন ঘটছে, এখন হলে সেটা হলো প্রেজেন্ট টেন্স বলা হয়। যদি এখন কোনো ঘটনা ঘটে, মানে বর্তমানে আমি কোন অবস্থানে আছি, এই অবস্থানে যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স বলা হয়। আর পাস্ট টেন্স কোনো কাজ অতীতকালে কোনো ঘটনা ঘটে গিয়েছে, অতীতকালে হয়তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে, না মামা বাড়ি গেছি, নানা বাড়ি গেছি, যে কোনো ঘটনা, সেটা হলো পাস্ট টেন্স বলা হয়। ভবিষ্যৎকাল হলো সবসময় অনিশ্চিত, আমি করতেও পারি, নাও পারি। যেমন আমি কালকে স্কুলে যাব, আমি বেড়াতে যাব, আমি এই কাজটা করব, আমি কাল অমুক সাবজেক্টটা পড়ব, যে কোনো ঘটনা, কিন্তু সেটা করতেও পারে, নাও পারে। ঠিক আছে? তাই এই টেন্সকে আমরা আলোচনা করলাম। টেন্স সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, কোনো কাজ বর্তমানকালে হয় বা হচ্ছে,
কোনো কাজ বর্তমানকালে হয় বা হচ্ছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স, কোনো কাজ অতীতকালে হয়েছিল বা হচ্ছিল এরূপ বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্স মানে অতীতকাল। ফিউচার টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে হবে বা হতে থাকবে, করতে থাকবো এরূপ বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। আবার প্রত্যেক টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেক টেন্সকে আবার কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? চারটি ভাগে। প্রত্যেক টেন্সকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। তাই যেমন এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানবো। তার আগে ইনডিফিনাইট বানানটা আমরা আগে দেখে নেব যে ইনডিফিনাইট বানানটা কি। প্রত্যেকটা ছাত্রছাত্রী এই টেন্স শিখতে যায় 3-4টা বানান শিখলে কিন্তু সব টেন্সের বানান শেখা হয়ে যায়, কিন্তু এরা শিখতে চায় না কারণ অলসতার কারণে। সেজন্য আমি টেন্স বানানটা আগে দেখাচ্ছি কিভাবে ভেঙে ভেঙে শেখাতে হবে। এবার আমি শিখাবো হলো ইনডিফিনাইট বানান। কেমন করে? যে প্রেজেন্ট বানান, প্রেজেন্ট PRE প্রেজেন্ট SENT প্রেজেন্ট। সেন্ট বানান আমরা পারি, সেন্ট বানান আমরা পারি। সেন্টের আগে কি লিখে দেব? SENT সেন্ট। সেন্ট মানে পাঠানো, অনেক সময় আমরা মেসেজ পাঠাই, সেই জায়গায় PRE প্রেজেন্ট SENT প্রেজেন্ট। প্রেজেন্ট বানানটা আমরা শিখালাম। আর ইনডিফিনাইট, ইন ইন আমরা সবাই চিনি ইন, তারপরে ডি এটাও চিনি। ফিনাইট FINITE প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট বানান INDEFINITE ইনডিফিনাইট। তারপরে আরেকটা বানান আমরা শিখব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমরা আরেকটা বানান শিখব, সেটা হচ্ছে কন বানান কিন্তু আমরা সবাই চিনি। কিভাবে কন লিখতে হয়? কন টিন বানান TIN টিন নিয়াস। একটা ইউ দেব আর একটা OUS। CON কন, TIN টিন, UOUS কন্টিনিউয়াস। তাহলে আগে আমরা কন বানান ভাঙবো, তারপরে টিন, তারপরে একটা ইউ দেব, তারপরে OU দেব, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বানানটা শেখানো হলো। এরপর আমরা শিখব পারফেক্ট। পার PER পার, ফেট FECT ফেট, পার PER পার FECT পারফেক্ট। এই যে এই চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বানান, পাঁচটা বানান শিখলে টেন্সের ক্ষেত্রে বারবার প্রত্যেকটা বানান আমরা সুন্দরভাবে আমরা শিখতে পারবো। ঠিক আছে? যেমন এখানে আমি তাহলে মুছে দিলাম, মুছে দেওয়ার পরে আমি আবার সুন্দর করে এই বানানগুলো আবার আলোচনা করি। যেমন কয়টা বানান আমরা নতুন করে শিখলাম? 5টা বানান। বানান কিভাবে ভেঙে ভেঙে শিখবো? 10 মানে 10, এর সাথে একটা এসি যোগ করে দিলে টেন্স হয়ে গেল। 1 নাম্বার। 2 নাম্বার প্রেজেন্ট SENT সেন্ট, সেন্টের আগে কি লিখে দেব? PRE প্রেজেন্ট। তারপরে 3 প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন বানান CON কন, TIN টিন, UOUS কন্টিনিউয়াস। তারপরে পারফেক্ট PER পার, FECT পারফেক্ট। ঠিক আছে? এইগুলো আরেকটা হচ্ছে, এইগুলো বানান আমাদের সুন্দরভাবে শিখতে হবে। তার মধ্যে আমরা যে বানানটা এখন যে টেন্সটা আমরা আলোচনা করব সেটা আছে ইনডিফিনাইট INDEFINIT। এই বানানটা খুবই ভুল করে। আগে ভেঙে ভেঙে কিভাবে শিখতে হবে? INDEFINIT ইনডিফিনাইট।
ঠিক আছে? এভাবে শিখে আমরা এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা শিখব। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা আছে কোনো কাজ বর্তমানকালে হয় এই রূপ বুঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। কোনো কাজ বর্তমানকালে হয় এই রূপ বুঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। মানে যে কাজটা যখন করা হবে, মানে সেখানে উপস্থিত হয়ে কাজটা করা হচ্ছে, তাহলে মনে করব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলায় কিছু চিনাবার উপায় আছে। যেমন হর্ষায় এ উন্তুস্ত ও, যেমন যাই, যাও, পড়ি, পর, করি, বলি, খেলি, দেখি, শুনি। যেমন আমি ভাত খাই, সে ভাত খায়, আমি খেলি, সে পড়ে, তারা ঘুমায়, ঠিক আছে, তারা দেখে, ঠিক আছে, তারা খেলে। এরকম যদি বোঝানো হয় যে হর্ষায় ক্রিয়াপদের শেষে বাংলা সিনেমার হর্ষায়, যখন বাংলাটা সেন্টেন্স লেখা থাকবে সেই সেন্টেন্সের শেষে যদি হর্ষায় থাকে, উন্তুস্ত থাকে এবং যাই, যাও, পড়ি, পর, করি, বলি, দেখি, শুনি, এই ইত্যাদি এই শব্দগুলো যদি থাকে তাহলে মনে করবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। এবার আমি উপর্গগুলো একটু মুছে দেবো, মুছে দিয়ে আমি নিচের এই গঠন অনুযায়ী কিভাবে টেন্স থেকে অনেকগুলো গ্রামার আইটেম শেখা যায়। যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ভয়েস, ন্যারেশন কিভাবে শেখা যায়, আমি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আমি এখানে একটু মুছে দিই। টেন্স শিখতে গেলে আমাদের কিছু সূত্র ব্যবহার করতে হবে, সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সূত্রগুলো হচ্ছে কিভাবে আমাদের চিনতে হবে যে সূত্র আমি কিভাবে, সূত্র অনেকে মনে রাখতে পারে না, মনে হয় যে ওরে বাবা এত বড় সূত্র আমি কি করে মনে রাখবো, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারাই সম্ভব। যদি আমার ব্রেনকে আমি যদি বলি যে এটা শিখতে হবে, তাহলে ব্রেন একা একাই কাজ করে বলবে হ্যাঁ শিখতে হবে। মনটাকে মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন আমরা যখন একটা সূত্র লিখবো, আগে আমাদের সূত্র কিছু জিনিসগুলো শিখে রাখতে হবে। সেটা হচ্ছে বড় বড় করে আমি একটু সুন্দর করে লিখে দিই, এখানে ছোট আকারে আছে, হয়তো বুঝতে কষ্ট হচ্ছে হয়তো, তারপরেও আমি সেই জিনিসগুলো সুন্দরভাবে শিখাই দেবো। ঠিক আছে, যেমন এখানে প্রথম আমাদের টেন্স কাকে বলে আমরা বুঝলাম, কোনো কাজ বর্তমানকালে হয় এর বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা চিনেবার উপায় কি বলেছি, যে হর্ষায় উন্তুস্ত, এটা। আর গঠনটা কি, গঠনটা 1 নম্বর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা কি গঠন, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমাদের মানে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে গঠন ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে গঠন ব্যবহার করা হয়, এতে অ্যাফার্মেটিভ বোঝানো হয়েছে। মানে সাবজেক্ট আর ভার্ব এবং অবজেক্ট। এখানে প্রথম সূত্র হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, আমাদের এটাও জানতে হবে। আমি এরপরে এটা আলোচনা করি। তারপরে যখন আমি এটাকে নেগেটিভ করব, তখন কি করব, এই সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নেগেটিভ যখন আমি করব তখন এই রকম প্যাটার্নই থাকবে, শুধু এই প্যাটার্নটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই প্যাটার্নটা আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। এই প্যাটার্নটা এখানে থাকবে, শুধু একটা নতুন জিনিস যখন পরিবর্তন করি তখন কিন্তু তার ক্ষেত্রে নতুন কিছু ওর ভিতরে চলে আসে, তাছাড়া কখনো চেঞ্জ হয় না। সেজন্য চেঞ্জ করার জন্য, যেমন আমি যদি মনে করি এখানে লিখি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, এই যে এখানে আছে বলেছি সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, তাহলে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে কি করব, যে সাবজেক্ট
সাবজেক্টটা হচ্ছে কি আমি, কে ভাত খায় আমি, এটা হলো সাবজেক্ট। আর হচ্ছে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে এখানে কি করো, এখানে খাই, কি করছি খাই, তাহলে আই ইট রাইস, আই ইট রাইস আমি ভাত খাই, তাহলে এটা সাবজেক্ট, এটা এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব V1 প্লাস অবজেক্ট, আমি ভাত খাই আই ইট রাইস। এখানে দেখো যখন আইটা হলো সাবজেক্ট, ইটটা হলো ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা শিখতে পারবো। যখন আমি ভাত খাই, এটা আমি জানি যে আমি ভাত খাই, কিন্তু এখানে যদি বলি যে আমি ভাত খাই না, আমি ভাত খাই না, তখন আমরা কি করব, তখন আমরা কি করব, তখন এই সূত্র থেকে আমরা নতুন করে একটা জিনিস শিখতে পারবো। যেমন নতুন করে দুটা জিনিস, সব ওয়ার্ড এখানে বসাই দিলে আমার নেগেটিভ হয়ে যাবে। যেমন ডু বা ডাজ প্লাস নট, ডু বা ডাজ প্লাস ডু, ডু বা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, ডু সাবজেক্ট, ডু ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট ডু, ডু নট, ডাজ নট, V1 প্লাস অবজেক্ট, এই ডুর সাথে নট বসাতে হবে, ডাজের সাথে নট বসে V1 প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমাদের এইভাবে বসাতে হবে। এখানে এটার ক্ষেত্রে কখন আমরা ডু ব্যবহার করব, যখন আই থাকবে, তারপরে ইউ থাকবে, উই থাকবে এবং দে থাকবে, এই ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। আই, ইউ, উই, দে, এই ক্ষেত্রে বলছে যে দে ক্ষেত্রে ডু নট ব্যবহার করব, এবং হি, শি, ইট, এই ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করব, ডাজ নট ব্যবহার করব। কখন কোন ক্ষেত্রে আমরা আই, ইউ, উই, ডু নট ব্যবহার করব, যেমন আই, ইউ, উই, দে এর ক্ষেত্রে ডু নট ব্যবহার করব, হি, শি, ইট এর ক্ষেত্রে ডাজ নট ব্যবহার করব। যেমন আই ইট রাইস, সে ভাত, আমি ভাত খাই, আই ইট রাইস আমি ভাত খাই, এটা নেগেটিভ যখন করব তখন কি করব, আই আর সাথে কি যাবে, ডু নট, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। তাহলে হলো যে সাবজেক্ট ডু নট বা ডাজ নট। যদি আমি এই জায়গাটায় সে যদি বসাতাম তাহলে কি হতো, যে এই জায়গায়, আচ্ছা ওইটা আমি পরে আলোচনা করি ওইটা দিয়ে। যেমন আমি ভাত খাই ইট রাইস, তারপরে নেগেটিভ করতে হলে কি হবে, আই ডু নট ইট রাইস। বন্ধ হয়ে গেছে। দেখো তো ঠিক আছে নাকি। আচ্ছা, তারপরে যখন আমরা শিখব যে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, শিখব, শিখব। যেমন ইন্টারোগেটিভ আর নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, এটার ক্ষেত্রে এই ডু এবং ডাজটা এটা আগে নিয়ে আসতে হবে, তারপরে প্লাস সাবজেক্ট থাকবে, তারপরে নট বসবে, তারপরে V1 প্লাস অবজেক্ট। আরেকটা জিজ্ঞাসা চিহ্ন, অনেকে জিজ্ঞাসা চিহ্ন মনে রাখে না, সেজন্য কি লিখতে হবে, দাদার হাতে লাঠি। ঠিক আছে, দাদার হাতে লাঠি বলতে হবে। তারপরে ডু বা ডাস আগে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট গেল, তারপরে নট বসবে, তারপরে V1 প্লাস অবজেক্ট। যেমন
দেখো এটা কি নিয়ে আসতে হবে, ডু 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 আই নট ইট রাইস। আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না। যখন আমি ইন্ট্রোগেটিভ করব, ইন্ট্রোগেটিভ যখন আমি করব, আইতে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ যখন করব তখন কি করতে হবে, এই লাইনটা সবই ঠিক থাকবে, এটা সবই থাকবে, ডু বা ডাস ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক থাকবে, শুধু নটটা ক্রস হবে, ভি1 প্লাস অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এইভাবে আমাদের এটা পরিবর্তন হবে। এটা যখন আমার পরিবর্তন হবে তখন আমার কি করতে হবে, এটা যে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এটা কি হলো, প্রশ্ন করা হলো, প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে প্রশ্ন করা আছে ডু আই ইট রাইস। তাহলে আমাদের এইভাবে মনে রাখতে হবে, যে কিভাবে আমরা মনে রাখবো এটা, যে যখন আমার এই রুলসগুলো একটু আস্তে আস্তে করে বারবার প্র্যাকটিস করতে করতে একসময় একাই মনের ভিতরে চলে যাবে। যখন আমরা 12টা টেন্স একসাথে শিখবো, আস্তে আস্তে করে শিখবো, তখন বারবার একই জিনিস আলোচনা করবো, তখন এমনিই স্ট্রাকচারগুলো মাথার ভিতরে চলে আসবে যে কোন টেন্স কখন ব্যবহার করবো। আর এই গ্রামার আইটেমটি যদি শেখা যায়, এইগুলো গ্রামার আইটেমগুলো যদি শেখা যায়, তাহলে তার গ্রামার আইটেমে কোনো কষ্ট হবে না। যে কোনো গ্রামার আইটেম তখন শেখাতে গেলে তার শেখা হয়ে যাবে। সে শুধু এতগুলো স্ট্রাকচার তার মনে রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, শুধু একটু টেকনিক খাটায় মনে রাখতে হবে। শুধু প্রথম স্ট্রাকচারটা মনে রাখলে তারপরে থেকে কিভাবে করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দরভাবে সে শিখতে পারবে। ঠিক আছে, এইভাবে যখন আমার ইন্টারোগেটিভ শেষ হয়ে গেল, আমি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, রাইট ফর্ম অফ ভার্ব মানে সেন্টেন্সটা ভুল দেওয়া থাকে, সেন্টেন্সটা ভুল দেওয়া থাকে, সেটাকে আমাদেরকে সঠিক করতে হবে। কিভাবে আমরা সঠিক করব, একটা সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বের কিছু ওয়ার্ড থেকে, সেই ওয়ার্ডগুলো দেখে আমরা রাইট ফর্ম অফ ভার্ব চিনতে পারবো। যেমন অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, সামটাইমস, এভরিডে, অফেন, এই যে এই শব্দগুলো ইত্যাদি আরও অনেকগুলো শব্দ আছে। যেমন যদি কোনো সেন্টেন্সের শেষে যদি অলওয়েজ কথাটা উল্লেখ থাকে, রেগুলারলি কথাটা উল্লেখ, অলওয়েজ ওয়ার্ডটা যদি অলওয়েজ ওয়ার্ডটা লেখা থাকলে বা রেগুলারলি ওয়ার্ডটা লেখা থাকলে এবং ডেইলি, সামটাইমস, এভরিডে এবং অফেন, এই যে অলওয়েজ মানে সর্বদা, রেগুলারলি মানে নিয়মিতভাবে, ডেইলি মানে রোজ রোজ বা প্রতিদিনও বোঝানো হয় বা দৈনন্দিন, সামটাইমস নিয়মিতভাবে, রেগুলারলি প্রতিদিন, অফেন মানে প্রায়ই, আমরা এই কাজটা প্রায়ই করে থাকি। তা এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো যখন থাকবে একটা সেন্টেন্সের শেষে, তখন আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেমন, এই লাইনটা সব ঠিক থাকবে, আই ইট রাইস রেগুলারলি, আই ইট রাইস রেগুলারলি। আচ্ছা, আমি এটা উপরে একটু লিখি, এটা এখান থেকে মুছে দিই, মুছে দিয়ে একটু উপরে লিখি। ঠিক আছে, রাইট ফর্ম ভার্ব কিভাবে শিখবো, যে এই লাইনটা ঠিকই থাকবে, আই ইট রাইস রেগুলারলি, আই ইট রাইস রেগুলারলি। এই যে এই আর এর কারণে, এই ওয়ার্ডটার কারণে আমি ধরতে পারলাম যে এটা রাইট ফর্ম ভার্ব। আরেকটা কিভাবে দেখবে, যে ব্র্যাকেট দেওয়া থাকবে, এই ব্র্যাকেট দেওয়া থাকবে এবং রেগুলারলি শব্দটা যখন থাকবে, তাহলে মনে করবো আমার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এটা ফার্স্ট পারসন, সেজন্য কি করতে হবে, এটা আমাদের শুধু ব্র্যাকেটটা তুলে দিলে কারেক্ট হয়ে যাবে। CORR, কারেক্ট, কারেক্ট, আই ইট রাইস রেগুলারলি, রেগুলারলি। ঠিক আছে, এই যে এইভাবে আমার কারেক্ট হয়ে গেল। যখন আমি ভয়েস করব, ভয়েসটা কি, ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে যাবে। আর হচ্ছে তোমার হচ্ছে সাহায্যকারী ভাব অ্যামিজার এবং একটা অ্যামিজার এবং V3 এবং বাই প্লাস সাবজেক্ট হলে অবজেক্ট বসাতে হয়।
আমি এই সূত্রটাও এখান থেকে শিখাবো, সেই সূত্রটা এখান থেকে শেখানোর ক্ষেত্রে আমরা বুঝাবো কিভাবে আমরা ই করব। যেমন ভয়েসের সূত্র কি রয়েছে, এটা অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, আর এই সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। মাঝে কিছু কি কি নিয়ে আসতে হবে, যে এটা এই পাশে আসবে, এটা এই পাশে যাবে, এটা আগে বসায় নিয়ে এটার জায়গায় মানে অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হিসেবে বসবে, আর সাবজেক্ট হলো অবজেক্ট হিসেবে বসবে। আর এর মাঝে এম ইজ আর প্লাস V3 প্লাস বাই কথাটা লিখতে হবে। এইভাবে এই সূত্রটা আমাদের ভয়েসের সূত্রটা পড়ে। অবজেক্ট হবে সাবজেক্ট এবং এম ইজ আর নিয়ে আসতে হবে, এবং V3 এই যে V1 এর V3 বসাতে হবে, একটা বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। এখন এই V3টি কি, এটা হচ্ছে ভার্বের লিস্ট। ভার্বের লিস্টটা কি, যেমন ডু, ডিড, ডান। আমার ডু ব্যবহার করা আছে, ডু থাকলে তখন কি হবে, ডান ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় V1, এটাকে V2, এটাকে V3। আমরা যখন V3 বসাবো, V3 যাবো, তখন এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা হলো V3 বোঝায় পাস্ট পার্টিসিপল, সেজন্য আমরা সংক্ষিপ্তে V3 বসানো হয়েছে। যেমন যদি আমরা থাকে যে গো হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম V1 হচ্ছে গো, ওয়েন্ট এটা V2 প্লাস এটা হচ্ছে V3, এটা হচ্ছে গো এন্ড গান V3। ঠিক আছে, এই ভার্বের লিস্ট আমরা পরে শিখাবো, এর দুটা ভার্বের লিস্ট শিখালাম। তারপরে এখানে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, এম ইজ আর, V3 একটা বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। এখানে বলা হয়েছে যে সূত্র, তারপরে ভয়েস কি হবে, এখানে অবজেক্ট কোনটা, রাইসের সাথে কি যাবে, সাহায্যকারী ভার্ব ইজ। তারপরে কি করা হয়েছে, ইট অ্যাট ইটেন। তাহলে আমরা V3 কি ব্যবহার করব, ইটেন। তাহলে রাইস ইজ ইটেন একটা বাই দিতে হবে, তারপর আই থাকলে কি হবে, মি যাবে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তারপরে আরেকটা গ্রামার আইটেম কি আছে, ন্যারেশনও বলা হয়েছে NARR, ন্যারেশনে বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে লিখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। ঠিক আছে, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে সেটাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, তাই পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। একই গঠন আছে, শুধু পার্থক্য কি, V2 এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, এটা তো আমরা সবাই মনে রাখতে পারবো, 1 এর জায়গায় 2 হবে। তাছাড়া এটু যদি আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, এটুকু হবে আমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন একটা যদি দেখো যে রানা সেড I eat rice. Rana said I eat rice. রানা বলল আমি ভাত খাই।
তাহলে আমি বলেছি যে এইটুক যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এইটুককে কি করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। এইটুক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পাস্ট ইনডিফিনাইট, এইদিকে সব ঠিক থাকবে। সেজন্য এখানে ন্যারেশনের ক্ষেত্রে কি করব, রানা RAN রানা সেট রানা বলল এই যে ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। রানা সেট দ্যাট তারপরে কি বসাবো, রানা সেট দ্যাট, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসাতে হয়। তারপরে এখানে দেখো যে সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট আইটাকে কাকে নির্দেশনা করেছে, রানাকে। তাহলে রানা হচ্ছে ছেলে না মেয়ে, রানা হচ্ছে ছেলে, সেই জন্য এখানে হি বসানো হবে। আর মেয়ে যদি হতো, এই জায়গায় মেয়ে হতো তাহলে সি বসাতে হতো। এটা কি হবে, এটা তোমার এইটাকে নির্দেশ করতে হবে, সাবজেক্টকে নির্দেশ করতে হবে আইটা। তাহলে রানা জায়গায় কি বসাতে হয়, হি। আর খাওয়ারটা কি হবে, ইটেন। তাহলে এটা V1 V2 এটা V3, তাহলে এটা কি হবে, ইট। আমরা অ্যাট রাইস, RIC রাইস। ঠিক আছে, এটা রানা বলো আই ইট রাইস, আমি ভাত খাই। আর রানা বলো দ্যাট হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। এভাবে আমরা ন্যারেশন শিখে ফেলবো আস্তে আস্তে করে। এইভাবে সুন্দর করে আমরা গঠন অনুযায়ী টেন্সটাকে সুন্দরভাবে অনেকগুলো আইটেম বুঝালাম। এরপরে আরও কিছু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা আরেকটু আলোচনা করব। এটাও আমি একটু মুছে দেওয়ার পরে সব কিছু আলোচনা করছি। যেমন আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটু সুন্দরভাবে আরেকটা ওয়ার্ড দিয়ে আমি সুন্দরভাবে আপনাদের বুঝাই দিচ্ছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি আগে শিখাইছি যে আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে যে লিখব যে সে ভাত খায়। তাহলে গঠন আমাদের কি, গঠনটা যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, গঠন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সে ভাত খায়, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে হি, সে ইংরেজি হি ইট রাইস, সে ভাত খায়। কি সঠিক আছে না, সঠিক নাই, কারণ এই জায়গাটায় আমি বলেছি যে হি শি ইট, এইগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, তাহলে হি হলো থার্ড পারসন, সেই জন্য এর সাথে এস যোগ হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কখন এস বা কখন ইএস যুক্ত হবে। যখন এস এবং এস, যখন আমরা ইংরেজি অক্ষর চিনি 26টা লেটার আছে, সেখানে ABCD EFGH IJKL MNOP QRST UVWX YZ, এখানে AEIOU এইগুলো থাকলে আমরা কি বসাবো, ইএস বসাবো, ইএস। আর বাকি এগুলোকে কি বলা হয়, এগুলোকে ভাওয়েল বলা হয়, ভাওয়েল VOWEL, ভাওয়েল। এগুলোকে ভাওয়েল বলা হয়, ইএস যুক্ত বসাতে হবে। আর কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট থাকলে আমরা কি বসাবো,
কনসোনেন্ট থাকলে আমরা এস বসাবো, ঠিক আছে? আমরা কনসোনেন্ট থাকলে আমরা কি বসাবো? এস বসাবো। আচ্ছা, এখানে দেখো আমার কি রয়েছে, এটা হচ্ছে টি, তাহলে এটা কি? এটা হলো কনসোনেন্ট, সেজন্য এস বসানো হয়েছে, ঠিক আছে? আমরা কখন এস বসাবো? যেমন ইট, ইট হলো কনসোনেন্ট, টি হলো কনসোনেন্ট, সেজন্য এস বসালাম। আর যদি গো থাকতো ভাওয়েল, সেজন্য তখন কি বসাতাম? এস বসাতাম, ঠিক আছে? অ্যাপেল, যদি ডগ, ডিওজি, ডগ এর সাথে এস বসতো, ঠিক আছে? এখানে এইভাবে এটা হলো কনসোনেন্ট, কনসোনেন্ট হলে এস বসাতে হবে, আর যদি ভাওয়েল হয় তাহলে ইএস বসাতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা এটা বুঝবো। বোঝার পরে যেমন হি ইট রাইস, সে ভাত খায়, আমার গঠনটা সাবজেক্ট ভি1 ইট এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তারপরে এটাকে বলা হলো অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ। যখন নেগেটিভ করব তখন কি হবে? নেগেটিভ করব তখন আমরা যে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট বসাবো। তাহলে হি ডাজ নট ইট রাইস, এখানে যখন এর সাথে এস চলে আসলো তখন ভার্বের সাথে এস যায় না, ঠিক আছে? যে হি ইট রাইস, সে ভাত খায়, হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। তারপরে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যখন করব তখন শুধু এই সাহায্যকারী ভার্বটা সামনে পর চলে আসবে। ডাজ, এটার হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সূত্র আছে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। যখন আমার ডাজটা আগে চলে আসলো তখন আমরা কি করব? যে ডাজ হি নট ইট রাইস, আরেকটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের বসাতে হবে। ডাজ হি নট ইট রাইস, বলছে আমি কি ভাত খাই না? আমি কি সে কি ভাত খায় না? তারপরে ইন্টারোগেটিভ যখন আমরা শিখব তখন ডাজ শুধু নটটা করা যাবে, সব ঠিক থাকবে। ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? তারপরে এটা ইন্টারোগেটিভের আমরা শিখব ডু বা ডাজ সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, ঠিক আছে? এইভাবে আমরা ইন্টারোগেটিভ শিখলাম। শেখার পরে আমরা রাইট ফর্ম ভার্বটা কিভাবে করব? যেমন রাইট ফর্ম ভার্বে এই সেন্টেন্সটা সম্পূর্ণ ঠিক থাকবে। ইট থাকলো ইট রাইস, আর এই জায়গাটায় শুধু ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে, এটা হচ্ছে রেগুলারলি। ওই যে আমি কিছু বলেছি কিছু কিছু ওয়ার্ড মিনিং থাকবে, সেই ওয়ার্ডগুলো থাকলে যেমন রাইট ফর্ম ভার্ব অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, তারপরে অফটেন, ঠিক আছে, ডেইলি, এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে মনে করবে এটা রাইট ফর্ম ভার্ব। আর এটাকে কারেক্ট করব কি করে? কারেক্ট করতে হবে এই সেন্টেন্সটি সবই থাকবে। আমি বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে ইটস রাইস রেগুলারলি। কি পরিবর্তন হয়েছে? শুধু ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। আর এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝবো, এই ওয়ার্ডটা দেখে বুঝবো যে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা শিখবো ভয়েস কি বলা হয়েছে? অবজেক্টটা হবে এই পাশে এসে
সাবজেক্ট হিসেবে বসবে, এই পাশের অবজেক্ট এই পাশে সাবজেক্ট হিসেবে বসবে, আর এই পাশে সাবজেক্ট ওই পাশে অবজেক্ট হিসেবে বসবে। বসার পরে এর মাঝে কি আসবে, এম ইজ আর প্লাস V3 প্লাস একটা বাই আসবে, একটা বাই প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। এইভাবে আমাদের পরিবর্তন পাওয়া যাবে। যেমন ভয়েসে আমি এখান থেকে একটু মুছে দিই, ভয়েসটা কিভাবে আসবে, ভিতে ভয়েস, ভিতে ভয়েস, ভয়েসটা কিভাবে আসবে, রাইস, রাইস, রাইসের সাথে ইজ যায়, রাইস ইজ ইটেন, এটা V3, ইট, ইট অ্যাট ইটেন, এর V3 কি হবে, ইটেন যাবে, রাইস ইজ ইটেন বাই, হি থাকলে কি যাবে, হি থাকলে হিম যাবে, হি থাকলে হিম যাবে। আমি কিছু ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস লিখে দেব, যেমন আই থাকলে কি বসবে, এটা সাবজেক্ট যদি থাকে আর এটা অবজেক্ট হিসেবে বসবে, এই পাশে যখন বসবে তখন আই থাকলে এই পাশে যদি আই থাকে এই পাশে যে মি বসবে, মি বসবে, এই পাশে হি থাকলে হিম বসবে, ইউ থাকলে ইউ থাকবে, ইউ বসবে, যদি উই থাকে আজ বসবে, উই থাকলে আজ বসবে, তারপরে দে থাকলে দেম বসবে। ঠিক আছে, এইভাবে আমাদের অবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে থাকে অবজেক্ট হিসেবে বসবে, আর অবজেক্ট হিসেবে এটা সাবজেক্ট হিসেবে থাকলে হিম অবজেক্ট হিসেবে বসবে, ইউ থাকলে ইউ বসবে, আর উই থাকলে আজ বসবে, আর দে থাকলে দেম থাকবে। এইভাবে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে থাকলে ওই পাশে যে অবজেক্ট হিসেবে এই ওয়ার্ডগুলো এইভাবে বসবে। তারপরে আমরা ন্যারেশন শিখবো। এবার ভয়েস চলে গেল, ন্যারেশন, ন্যারেশনটা কি আমি বলেছি যে এইটুক যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রথমটুক যদি এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে বন্ধ করে বন্ধ হয়ে গেছে, দেখো তো বন্ধ হয়েছে। না স্যার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে বন্ধ করে প্রেজেন্ট